এই সীমান্তে বা অনেক এরকম জায়গা রয়েছে যেরকম আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন যে মানুষের রান্নাঘর হয়তো বাংলাদেশে, তার শোয়ার ঘর ভারতে, এই রকমও সীমান্ত কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। তো এই জায়গায় এই ধরনের বিভিন্ন বিষয়ের সুযোগ নিয়ে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকেও নাকি সীমান্তে ড্রোন ওড়ানো হচ্ছে, এবং এই ড্রোন উড়িয়ে বিএসএফ এর যে সমস্ত ঘাঁটি রয়েছে সেইগুলোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আমরা কোথায় মানে ভারতীয় সেনা, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স বিভিন্ন তারা কীরকম তারা মানে প্রস্তুতি রেখেছে বা কোথায় কি তাদের সব ঘাঁটি রয়েছে এগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়টা নিয়ে আমি একটু স্যারের কাছে আসব। সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন বিএসএফ ডিআইজি। স্যার, আমি একটা জিনিস যেটা মানে জানতে চাইছি আপনার কাছে, যেটা শুনতে পারা যাচ্ছে বিভিন্ন খবরের কাগজে এই আর্টিকেলগুলো সামনে আসছে, সেটা হচ্ছে গিয়ে টার্কিশ ড্রোন হাতে পেয়েছে এই বাংলাদেশ। এবারে বাংলাদেশ এটা হাতে পাওয়ার পর বুঝতে হবে কোন সময় তারা হাতে পেল এবং সেটাকে তারা কিভাবে ইউজ করছে। সীমান্তে এই ড্রোনগুলোকে তারা ব্যবহার করছে এবং এই ড্রোন ব্যবহারের যে ইতিহাস, সেই ইতিহাস মানে পাকিস্তান ভীষণ রকমভাবে এই ড্রোনকে ব্যবহার করেছে ভারতের এগেনস্টে এবং এখনও করে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তে এই রকম একটা অ্যাক্টিভিটি আমাদের প্রতিবেশী একটি দেশের তরফ থেকে, এটা তো খুব একটা ভালো বিষয় নয়। ওই যে আপনি একটু আগে বললেন না, কেউ যেন বাঁদরামি না করে, তো এটা তো সেই বাঁদরামিই হয়ে যাচ্ছে। না, আমি একদম ঠিক কথা। এতে একটা জিনিস এক্সপোজ হলো যে টার্কি ইজ হেল্পিং বাংলাদেশ। In turn, also Pakistan has already taken over Bangladesh, probably strategically and warfare wise. এখন এই যে জায়গাটা ড্রোনটা, এই ড্রোনটা টার্কিশ ড্রোন, ভিয়াক্তিয়ার নামটা, এবং ইটস মানে যদিও এটা আমাদের মানে বন্ধু দেশ বর্তমানে নয়, তাদের দিয়েছে, আমি নিশ্চয়ই খুশি হব না, কিন্তু যে মেশিনের যে গুণ সেটা তো আমাকে মানতেই হবে এবং আমাকে তৈরি থাকতে হবে তাকে কাউন্টার করার জন্য। এখন এরা এই যে ড্রোনটা, আমি বহু বছর আগে যখন ড্রোন প্রথম আমরা আমাদের মানে পাকিস্তান থেকে অ্যাপ্লাই করেছিল একদম সীমান্তে ইয়েতে আমাদের জম্মু কাশ্মীরে, তখন আমি যখন ওটা দেখলাম, তারপরে দেখা গেল যে আবার পরের দিন হয়েছে, তখন আমি এক জায়গায় আলোচনায় বলেছিলাম সেমিনারে যে ড্রোন ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ফিউচার ওয়ারফেয়ার। কারণ এই জন্য আমি বলছি ফিউচার ওয়ারফেয়ার, ড্রোন ইটসেলফ হ্যাজ গট নো পাওয়ার, তাকে মনিটর মানে তাকে গাইড করতে হচ্ছে, কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল। এখন সেই জায়গাটায় সবচেয়ে বড় যেটা রিকোয়ারমেন্ট, আজকের পদাতিক যুদ্ধে হোক অথবা জলযুদ্ধে হোক কিংবা আকাশের যুদ্ধেই হোক না কেন, সেটা হচ্ছে অ্যাডভান্স প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং অ্যাডভান্স ইন্টেলিজেন্স আমার কাছে দিতে হবে। এখন হিউম্যান পসিবিলিটি সব জায়গায় সবসময় হয় না, যে হতে পারে। এবং আমি মানে দুঃখের সঙ্গে বলবো যে বেশ কিছু হয়তো আমাদেরও আছে যে আমরা যথাসময়ে সতর্ক নই, এবং আমরা এইটা যে এই আমার পারিপার্শ্বিক জগতে কি হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি খবর সংগ্রহ করার আমরা দেখাইনি আমাদের ইচ্ছা, তাহলে হয়তো এটা এতটা বাড়তে পারতো না। আজকে যে যারা আজকে এই বাংলাদেশে বসে বিভিন্ন দলের হয়ে গেছে, বিভিন্নভাবে তারা আমাদের খারাপ কথা বলছে, সেটা অবশ্য বলবে, মানে আমরা তাতে দেওয়ার কোনো কারণ নেই, গুরুত্ব দেওয়ার। এখন এই যে ড্রোনটা, একে যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে একটা রেডিয়াসের মধ্যে সে কিন্তু পুরো সার্ভিলেন্সটা করছে এবং সেটা ইনপুটটা নিচে আসছে। Drone, the moment it will cross the international boundary, it will be shot down. এর নিজস্ব যে যখন উড়িয়ে দিল, তারপরে যতক্ষণ না রিচার্জ করা হচ্ছে কিংবা তাকে দেখা হচ্ছে, বেশ কিছু ঘন্টা এটা করতে পারে। সুতরাং আপাতত এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই ড্রোনটা দেখিয়ে বাংলাদেশ কিংবা ওখানকার তাদের যারা রয়েছে বড় ভাইরা পাকিস্তান, তারা এইটা আমাদের হয়তো বোঝাতে চাইছে আমরা ড্রোন দিয়েছি, টার্কিশ ড্রোন, একটা ভালো কোয়ালিটির ড্রোন, এটা আমাদের সব কিছু দিচ্ছে দরকার পড়লেই। ওর নিজস্ব তো কোনো ফায়ারিং ক্যাপাবিলিটি, ওর কোনো ওয়ার ক্যাপাবিলিটি নেই।
ইন্টেলিজেন্সে ও আমাদের হয়তো ও দিয়ে দিতে পারে, এবং ওরা ভুলে যাচ্ছে যে দে আর ফেসিং ইন্ডিয়া। আমরা যথেষ্ট তোমাদের আজকে ভারতবর্ষের তোমাদের এই যে স্বাধীনতা, আজকে তাই সেটাকে স্বাধীনতা বলো না বলো, 1971-71 যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় এখনও বাংলাদেশের মাটি খুললে হয়তো সেই রক্তচাপ দেখা যাবে যেটা আমাদের ছেলেরা দিয়েছে। সুতরাং সেই জায়গাটায় আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এত বেশি তারা কি বলবো যে বিশ্বাসঘাতক হবেন। যাই হোক, ওরা তারা যেই ইয়ে করুক না কেন, এর মধ্যে আরও একটা ক্যাপাবিলিটি কিন্তু ড্রোনের রয়েছে, সেটা হচ্ছে দে ক্যান ক্যারি সাম ওয়েট অফ লোড, এবং সে লোড ক্যান বি ইন টার্মস অফ অ্যামুনিশন, it can be in terms of even the firearms, or like in the western theater it can be the drugs, heroin and all. স্যার আমি এখানেই আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছি 3 বছর হয়ে গেল। রিসেন্টলি যেটা আমেরিকার থেকে মানে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে পাওয়া যে ড্রোনগুলো ইউক্রেন ইউজ করছে এগেনস্ট রাশিয়া, আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগেও মস্কোতে বেশ কয়েক জায়গায় এরকম ড্রোন অ্যাটাকের প্ল্যানিং ছিল, যদিও সেগুলোকে শট ডাউন করা হয়, কিন্তু এর আগেও ইউক্রেন কিন্তু এরকম অ্যাটাক করেছে। তো সেক্ষেত্রে মানে এই প্রথমত এই ড্রোনগুলোকে এভাবে কিভাবে ব্যবহার করতে পারবে, আর দ্বিতীয়ত আর একটা বিষয় আপনার সঙ্গে এর আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে আমার, পাকিস্তান তো এই পাঞ্জাবে ড্রোনকে ব্যবহার করছে বিভিন্ন মাদকদ্রব্য, বিভিন্ন নেশাদ্রব্য সরবরাহ করার জন্য। তো এটাও কি কোনো রকমভাবে বাংলাদেশের বা পাকিস্তানের কোনো রকম একটা ছক মানে পশ্চিমবঙ্গে বা বাংলার বর্ডার থেকে ক্রস করে সেরকম কিছু করার কি প্ল্যানিং রয়েছে? একদম। দেখো, এর সঙ্গে আরও একটা প্ল্যান আছে এদের, যেটা ওইখানে ছিল। দিস ইজ এ 3-pronged অ্যাটাক অন আওয়ার sovereignty. Sovereignty in the sense, it may not be যে ফায়ারিং হচ্ছে এ হচ্ছে তা নয়, কিন্তু আদারওয়াইজ ওয়ান ফেক কারেন্সি। তোমার যদি আমার দেশে পাশের দেশ থেকে বা যে কোনো জায়গা থেকে ফেক কারেন্সি নিখুঁতভাবে যদি এটাকে পুশ করা যায়, তার মানে কি হচ্ছে যে আমাদের যে জেনুইন কারেন্সি সেটা মার খেয়ে যাচ্ছে, এবং তাতে কি হচ্ছে যে একটা ইকোনমিক একটা আনরেস্ট বলবো কিংবা মানে আনস্টেবল করে দেওয়ার চেষ্টা একটা রয়েছে। সেকেন্ডলি, আজকে যদি দেখে আমরা যে বর্ডার পপুলেশন কিংবা যারা সীমান্তে থাকে কিংবা যারা আর্মিতে রয়েছে, তাদের যদি আমরা মাদকাসক্ত করে দিতে পারি, তাহলে যুদ্ধের অর্ধেক যুদ্ধ তো ওখানেই জিতে গেল। যে যার ফলে কি হয়েছে